চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সাদ নওয়াবীর কাছে। সাদ, শুরুতে একটু জানতে চাই যে আপনার সকালের শুরুটা কিভাবে হয়? ইউজুয়ালি শুটিং না থাকলে আসলে চেষ্টা করি সকাল 10টা-11টার মধ্যে উঠার। উঠে একটু হালকা নাস্তা করে জিমে যাওয়ার চেষ্টা করি, কারণ অনেক সময় দেখা যায় শুটিং এর কারণে আসলে ওরকম নিজের প্রতি সময় দেওয়ার সুযোগটা থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে যেদিন অফ ডে থাকে ওই দিন চেষ্টা করি যে সকালটা যেন একটু প্রপারলি হয়, একটু ওয়ার্কআউট করা হয়, তাহলে আর কি মানে মন টন ভালো থাকে আমার কাছে মনে হয়। রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমাটি দেখেছি এবং সেখানে আসলে আপনার চরিত্রটি খুবই হৃদয় বিদারক ছিল। হ্যাঁ, তো সেই কাজের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। স্ক্রিপ্টটা আসলে আমার কাছে আসাটাই আসলে এক ধরনের একটা অলৌকিক ব্যাপার ছিল, কারণ পুরো বিষয়টা আসলে একদিনের মধ্যেই ঘটে। একদিন দুপুরবেলা আসলে তাদের অফিস থেকে কল আসে যে এরকম তারা সিনেমা করছে। তো আমি জিজ্ঞেস করি আসলে কি সিনেমা, তো বলে এরকম তাণ্ডব সিনেমা। আমি কে আর্টিস্ট, বলে শাকিব খান। আই ওয়াজ লাইক ওকে ড্যাম। তো তারপর ওই দিনই আমাকে অফিসে ডাকা হয়। তো ডাকার পরে তাদের সাথে প্রায় 1.5-2 ঘন্টার মতো আলাপ করা হয়। তো ওই দিন রাতেই মানে লাকিলি ওই দিন রাতেই আমাকে লক করা হয়। সো পুরো জিনিসটা আসলে একদিনের মধ্যেই হয়, কোনো ধরনের ওরকম আসলে সাসপেন্স বা হবে কি হবে না ওটার সুযোগটা ছিল না। তারা আসলে কেমন চরিত্র খুঁজছে সেভাবে নিজেকে তৈরি করে মানসিকভাবে সেই তৈরি করার সুযোগ কতটুকু পেয়েছিলেন? সিনেমা শুরুর আরও 1-1.5 মাস আগেই আসলে আমাদেরকে সবাইকে লক করা হয়েছিল, এবং ওই প্রজেক্টে অনবোর্ড হওয়ার পর থেকেই মোটামুটি তাদের সাথে রেগুলার কথাবার্তায় ছিলাম যে আসলে কিভাবে গল্পটা দেখছি বা কিভাবে আমার ক্যারেক্টারটা আসলে কতটুকু ইনপুট আছে বা কি করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের টিমের সাথে কথা হয়, রাফি ভাইয়ের সাথে কথা হয়। মোটামুটি ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স অল ওভার। আপনার কাছে কি মনে হচ্ছে গল্পটাই বেশি ভালো লেগেছে বলে কাজটা করেছেন, নাকি আপনার চরিত্রটা আপনাকে সবচেয়ে বেশি? যখন কোনো একটা চরিত্র পাই তখন আমি আসলে চেষ্টা করি বা চিন্তা করি যে আসলে এই ক্যারেক্টারটা আসলে গল্পে আসলে কতটুকু কন্ট্রিবিউশন দিচ্ছে। সো যখন আমি আমার ক্যারেক্টারটার ব্যাপারে শুনি যে আমার ক্যারেক্টারটার এরকম জার্নি আছে, এরকম স্ট্রাগল আছে, তখন আসলে আমার কাছে ওইটাই খুব অনেক ইন্টারেস্টেড লাগছে জিনিসটা, যে আসলে ক্যারেক্টারটার মধ্যে একটা গ্রাফ আছে, যে একটা নর্মাল ছেলে, খুবই সাধারণ একটা ছেলে, একটা হ্যাপি একটা ভালো ফ্যামিলির ছেলে, হঠাৎ করে ওর লাইফে একটা ট্রানজিশন হয়। ওখান থেকে যারা তাণ্ডব সিনেমা দেখেছে তারা বলতে পারবে যে ওখান থেকে আসলে ওই জায়গায় চলে যায়। তো ওই জিনিসটা আসলে আমি আমার কাজের মধ্যে খুঁজছিলাম অনেকদিন ধরে, যে আসলে যেন একটা ব্রেক পয়েন্ট থাকে ক্যারেক্টারের। কারণ এক টাইপের অ্যাক্টিং করা এক ধরনের মজা আছে, কিন্তু ওই অ্যাক্টরদের ওই অ্যাক্টিংয়ের মধ্যে যদি একটু গ্রাফ থাকে, একটু ডিফারেন্স থাকে, তাহলে আমি মনে করি আসলে ওইটা মানে যে কোনো আর্টিস্টের জন্য কাজটা করতে অনেক মজা হয় এবং অনেক ইন্টারেস্টিং হয়। হলে গিয়ে সিনেমাটা দেখেছেন, যখন বড় পর্দায় দেখেছেন কি ধরা পড়েছে বা নিজেকে কি মনে হয়েছে যে আরেকটু ভালো করতে পারতাম, বা যা করেছি বেশ করেছি, কি মনে হচ্ছে আপনার মনে? একদম প্রিমিয়ারেই দেখা হয়েছিল। তো যখন সিনেমাটা দেখছিলাম তখন নিজেকে যখন দেখি তখন আসলে একটা গল্পের ফ্লোতেই দেখা হয়ে গেছে। আমি আসলে ভালো করছি নাকি খারাপ করছি সেটার আসলে সুযোগটা তখন আমি আসলে ফিল করি নাই, কারণ যেহেতু আমার জীবনে প্রথম নিজেকে আসলে সিলভার স্ক্রিনে দেখা। সো শেষ হওয়ার পরে যখন মানুষজন দেখলো, সবাই কথা বললো, তখন আসলে আমি রিয়েলাইজ করা শুরু করলাম যে আসলে আমি কতটুকু ভালো করেছি বা কতটুকু খারাপ করেছি। তো অল ওভার আমার কাছে মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছি, আর দর্শকরা যেহেতু ভালো রেসপন্স দিয়েছে, তো আমার মনে করি যে হয়তো কাজটা আমি আমার জায়গা থেকে ভালো করেছি। আমরাও দেখেছি আপনি অসাধারণ করেছেন এবং খুব অল্প সময়ের মাঝে আসলে মনকে নাড়া দিয়েছেন। যদি একটু বলেন যে আপনি এর আগে তো নাটকে কাজ করেছেন, আপনি বিজ্ঞাপনও কাজ করেছেন এবং বড় পর্দায় কাজ করলেন, কি পার্থক্য আপনার চোখে ধরা পড়েছে? প্রত্যেকটা সেক্টরই আসলে একটা আরেকটা থেকে এক হলেও একটু একটু আলাদা। বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং এর ফরম্যাট একরকম, নাটক বা ফিকশন এক ধরনের ফরম্যাট, ওটিটি এক ধরনের ফরম্যাটে কাজ করা হয়, সিনেমা এক ধরনের। তো প্রত্যেকটাতেই আসলে ডিফারেন্ট ভাবে আসলে অ্যাপ্রোচ করা হয়, টিমরা ওইভাবে কাজ করে। এর আগেও আমি যখন ওটিটি করা হয়েছে তখনও একভাবে তারা কাজ করেছে। সো প্রত্যেকটা জিনিসই আসলে আলাদা আলাদাভাবে কাজ করে নেন, পুরোটা আসলে ডিপেন্ড করে ওই টিমের উপর যে কোন টিমের সাথে কাজ করছি। আর যেহেতু আমি আসলে লাকিলি মোটামুটি প্রায় সময় আসলে ওটিটি বলেন, নাটক বলেন বা সিনেমা বলেন, সো ভালো ভালো বড় ডিরেক্টর টিমদের সাথে কাজ করা হয়েছে। তো এই জন্য আসলে আমার এক্সপিরিয়েন্সটা অল ওভার অনেক ভালো, অনেক কিছু শিখতে পেরেছি। আর স্পেশালি যদি তাণ্ডবের কথা বলি, আসলে এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, এবং অল ওভার টিম যদি বলি যে ব্যাক এন্ড টিম যারা থাকে একটা সিনেমার পিছে, যে ক্রুটা, তো সবাই আসলে অনেক কিছু আমার শিখার আসলে সুযোগ ছিল। তো অল ওভার আসলে মুভিটা আমার কাছে আমি নিজে আসলে স্ক্রিনে কতটুকু সময় দিতে পেরেছি বা ওইটা আমার কাছে ম্যাটার করে নাই, ম্যাটার করছে আসলে আমি কতটুকু শিখতে পেরেছি। সো অনেক কিছু শেখা হয়েছে, তো ওগুলো এখন আস্তে আস্তে ফিউচারে কাজে লাগাবো। মজার ঘটনা স্মৃতি আছে, সেরকম কোন স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করা যায়? তাণ্ডবের যেদিন আমাদের ঢাকা পার্টের যেদিন আমার শুট ছিল, তো ওই দিন ছিল আমার বাসার পার্টটা, মানে আমার বাসা এবং জয়াসান জয়াপুর বাসারটা। তো
তো প্রথম মেকআপ রুমে ঢোকার পরে আসলে জয়াপুকে প্রথমবার আমি আসলে জয়াপুকে দেখেছি। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও আসলে জয়াপুকে সামনাসামনি দেখার সৌভাগ্যটা হয়নি, তো ওই দিনই হয়েছিল। তো আমি ঢোকার পরেই আসলে তাকে দেখে একটা যে স্টার স্ট্রাক বিষয়টা, ওইটা আমার সাথে সাথে আসলে আমি ফিল করি যে আচ্ছা জয়া আহসান আমার সামনে আছে এবং তার সাথে আমি অ্যাক্টিং করব। তো ওই একটা নার্ভাসনেস ছিল তাকে দেখার পরে, কিন্তু আসলে উনি আসলে এত বড় একজন আর্টিস্ট এবং ওইটা খুবই অল্প সময়ের মধ্যে সে আমার সাথে খুব ইজিলি ফ্রি হয়ে গেল। এবং মানে ভাই বোন যে কেমিস্ট্রিটা, ওইটা আসলে খুব ইজিলি সে ওই কমফর্টটা আমাকে আসলে সেটে দিয়েছে। সো যেই কারণে আসলে কাজটা ভালো হয়েছে। এবং মজার ব্যাপার যেটা যদি বলি, যে আমি সেটে ঢোকার পরে মেকআপ রুমে যাওয়ার পর আপু আর কি আমাকে দেখে বলছিল যে আচ্ছা, তা আমি আপুকে বলছি যে আমি আপনার ছোট ভাই ক্যারেক্টার প্লে করছি। তো তখন আপু আর কি আমার ফেসটা সামনে নিয়ে বলে দেখি চেহারাটা পাশাপাশি রেখে পরে বলতেছে হ্যাঁ আমারও চোখ ছোট, তোমার চোখ ছোট, ভালো ভাই বোন মানিয়েছে। তো এই ছোট ছোট জিনিসগুলো আসলে মানে আমাদের মতো আমরা যারা নতুন নিউ কামার কাজ করছি, তা আমাদের কিন্তু অনেক একটা মোটিভেশন বা একটা অ্যাসপিরেশনের জায়গা থাকে যখন বড়রা আসলে যখন আমাদেরকে ওই স্পেসটা দেয়, সেটা অল্প স্পেস হোক বা বড় স্পেস হোক। তো ওই জায়গা থেকে আসলে আমি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই জয়াপুর কাছে, যে সে প্রথম দিনই একদিনের মাথায় আসলে আমাকে ওই কমফোর্টটা দিয়েছে, যে কারণে হয়তো আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার বা ভালো করার করেছি। শুটিং দিন পর্যন্ত আসলে নার্ভাসনেসটা আমি ফিল করিনি। মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে, এটা কাজ দিন শেষে যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট, তো ওই নার্ভাসনেসটা চেষ্টা করেছি যতটুকু মিটিগেট করা যায়। কিন্তু সেটে যাওয়ার পর যখন আমি সেটে গেলাম তখন আসলে বুঝলাম যে এটা আসলে বিজ্ঞাপন, নাটক বা ওটিটি না, দিন শেষে একটা সিনেমার সেট, যে সিনেমাতে শাকিব খান অভিনয় করছে, জয়া আহসান অভিনয় করছে, সবাই এটা নিয়ে কথা বলছে। তো ওই প্রেশারটা তখন কিছুক্ষণের জন্য একটু পাওয়া হয়েছিল, কিন্তু পরে ইভেন্চুয়ালি যখন আমরা সিনে ঢুকে যাই তখন ওই জিনিসটা আসলে খুব একটা এফেক্ট করেনি। বর্তমান সময়ের ব্যস্ততা কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে? ইতিমধ্যে আমার প্রায় 4-5টার মতো নাটকের শুট করা হয়ে গেছে। তো এগুলো আস্তে আস্তে আসবে, যেহেতু এখন ঈদের পরবর্তী সময়ের জন্য একটু কাজের একটু প্রেশার কম, বাট আস্তে আস্তে জিনিসটা বাড়ছে। এবং যেহেতু আমি নতুন হিসেবে আসলে একদম মানে মাত্র কাজ করা শুরু করেছি, যদি লঙ্গার ন্যারেশন বলি। সো এখনও অনেকে কাজ করতে যাচ্ছে, আমিও কাজের ইন্টারেস্টেড হচ্ছি। সো এখন আশা করি দেখি ভালো কিছু হবে। ওটিটিতে তো এখন অনেক সুযোগ, অনেকে কাজ করছেন, আপনার সেরকম কি পরিকল্পনা আছে বা কি পার্থক্য আপনি পান যখন কাজ করেন? ওরকম পার্থক্যটা নিজে আসলে ডিস্টিংগুইশ করার চেষ্টা করি না, কারণ দিন শেষে আসলে পুরোটাই একটা ফিল্ম। সেটা আসলে মানে এখন আসলে মাধ্যমটা আসলে ওটাকে ডিফারেন্সিয়েট করে, যে সেটা টিভিতে যাবে না হলে যাবে ওটিটিতে যাবে। কিন্তু দিন শেষে আসলে যখন ওটা শ্যুট করা হয় তখন কিন্তু ওটা আসলে সিনেমা হিসেবেই প্রপারলি ট্রিট করা হয়। সো আমার মধ্যে কোনো দিনই আসলে ওই ব্যাপারটা থাকে না যে আমি এটা ওটিটির জন্য করছি দেখে আর একটু সিরিয়াস হব, বা সিনেমার জন্য করছি দেখে আরও সিরিয়াস হব। আমার কাছে মনে হয় যে আমার ক্যারেক্টার যতটুকু ডিমান্ড করে, আমি যতটুকু ট্রুথফুলনেস বা যতটুকু অনেস্টির সাথে কাজটা করতে পারি তত বেটার, এবং ওইটাই চেষ্টা করেছি এবং ওইটাই হোপফুলি সামনে চেষ্টা করব। কাজের ক্ষেত্রে পরিবার থেকে কতখানি অনুপ্রেরণা পাচ্ছেন? যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকেই অনুপ্রেরণা পাচ্ছি, এবং ছোটবেলা থেকে আমার মার অনেক ইচ্ছে ছিল যেন আমি এই ইন্ডাস্ট্রিতে বা মিডিয়াতে বা শোবিজে কাজ করি। সো ওইটা এখন যেহেতু কাজ করা হচ্ছে, শুরুর দিকে তারা একটু স্কেপটিক ছিল যে আসলে পড়াশোনার সাথে সাথে এটা করাটা কতটুকু ঠিক হচ্ছে, বা ইভেনচুয়ালি আসলে এটা আমাকে কতটুকু আউটপুট দিবে। তো আস্তে আস্তে কাজ করতে করতে যখন মোটামুটি কিছু ভালো কাজ করা শুরু করলাম, তখন থেকে আসলে তারা আরও অনেক সাপোর্টিভ হলো। আর এখন মাশাআল্লাহ তারা অনেক সাপোর্টিভ। তারা আসলে এখন আমার থেকে বেশি এক্সাইটেড থাকে যখন আমার কোনো কাজ আসবে বা আসছে এরকম। আচ্ছা, অনেক পরিবার থেকে তো এরকম থাকে, আপনি পড়াশোনা শেষ করেছেন এবং অভিনয়ে এই পেশাতে আপনি আছেন, তো একটা চাপ তো থাকে যে আচ্ছা অভিনয় করছো, শখে করো, পেশা হিসেবে নিও না, পেশা হিসেবে আর কিছুকে বেছে নাও, সেই 9টা-5টা জবটাকে বেছে নাও। এই চাপটা কি পরিবার থেকে ছিল? চাপটা মোটামুটি পরিবার থেকে ভালোই মানে একটা সময় এসেছে, যখন আসলে ইউনিভার্সিটিটা আমার শেষ হয়। তো শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবে আসলে বাবা মার এক ধরনের এক্সপেকটেশন থাকে। তারা কোনোদিন মানা করে নাই আমাকে এই কাজটা করতে বা কম করতে। তারা সবসময় বলছে যে একটা অ্যাটলিস্ট একটা সিকিউরড একটা লাইন যেন থাকে, একটা যেটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ যাতে থাকে। সো ওইটা আসলে আমি আসলে ওই কনসেপ্টটা কোনোদিন বুঝি নাই যে আমার কেন আসলে ব্যাকআপ থাকতে হবে। বিকজ আমি মনে করি যে আমি যদি একটা কাজ প্রপারলি করি, ওইটা থেকে দিন শেষে আসলে আমার আউটপুট আসবে। সো যেহেতু অনেকদিন ধরে আমি কাজ করছি, সো এখন আসলে ওই কনফিডেন্সটা আমার মধ্যে একটু হলেও আসছে যে না, আমি কিছু একটা করছি, কিছু একটা ভালো করছি, দর্শক আমাকে চিনছে, মানুষজনের একটা ইন্টারেস্ট আছে আমাকে নিয়ে কাজ করার। সো এখন আসলে আমি এটা নিয়ে চিন্তা করি না যে চাকরি করব কি করব না। ইভেন আগেও এটা নিয়ে আসলে খুব একটা আমি টেনশন করিনি, যে প্রবাবলি যখন আমি আসলে ওরকম কাজ পাচ্ছিলাম না, যে হয়তো একটা চাকরি করি সাথে একটা কাজ করি, মাঝে মাঝে অ্যাক্টিং করব। কিন্তু আমার কাছে সবসময় এটাই মনে হচ্ছে যে আমি যদি আসলে
9 to 5 জব করি তাহলে আসলে আমার ডেডিকেশনটা টোটালি ওইটার উপরেই থাকবে। হ্যাঁ। আমি আসলে একসাথে অনেকগুলা কাজ করতে পারি না। আমি সবসময় একটা যেই কাজটা করব ওইটাতেই প্রপারলি ফোকাস করবো, ওইটা থেকেই বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি। সো এই জন্য আসলে কোনোদিন চাকরিটা করা হয়নি, কারণ আমি জানতাম যদি চাকরি করি তাহলে এই কাজে আসলে খুব একটা আমি সময় দিতে পারবো না, এবং আমার কাছে তখন একটা ডিসঅনেস্টি আমার নিজের সাথে নিজের মনে হবে যে আমি আসলে কোনোটাই ঠিকমতো করতে পারছি না। অনেকেই মনে করে যে অভিনয়ের ক্ষেত্রে মঞ্চে কাজ করার অভিজ্ঞতা একটা মানুষকে অনেক বেশি সমৃদ্ধ করে। আপনার কি কখনো মনে হয়েছে আমি যদি মঞ্চে কাজ করতাম তাহলে হয়তো বা আরেকটু বেশি সহজ হতো এই যাত্রাটা আমার জন্য? ওই ধরনের আসলে কোনোদিন ফেস করা হয়নি। অনেকে অনেক সময় বলেছে যে তুমি থিয়েটারে একটু প্র্যাকটিস করো বা ইয়া করো, কিন্তু আমি আসলে যেহেতু ছোটবেলা থেকে কাজ করতে 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 ক্যামেরার যে একটা ফিয়ার থাকে ওই জিনিসটা আসলে আমার মধ্যে কোনোদিন ছিল না। সো ওই একটা কারণে আসলে আমি মনে করেছি আচ্ছা আমি কাজ করতে থাকি, আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো। কাজ এই পুরো আর্ট ফর্মটা আসলে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। যত কাজ করা হবে, যত স্ক্রিনের সামনে আসা হবে, তত আসলে ফ্লুয়েন্সি বাড়তে থাকবে। সো আমি আসলে ওইটাতে ফোকাস করেছি রাদার দেন যে আমি আসলে নিজের ট্রেনিংটা নিই। আর ট্রেনিংয়ের ক্ষেত্রে যদি বলি যে আমি বাসায় আসলে প্রচুর সিনেমা, ওয়েব সিরিজ, বই, ভ্লগ বলেন বা ইউটিউবের ভিডিও বলেন, এগুলো আসলে অনেক বছর ধরে আমার দেখা হচ্ছে, বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কিভাবে আসলে একটা গল্পকে ডিল করে, কিভাবে একটা ক্যারেক্টারকে তারা ডিল করে, কিভাবে ব্রেক ডাউন করে। সো ওই জিনিসগুলো আমি নিজেই আসলে যতটুকু পারি শেখার চেষ্টা করেছি। আর এখন আমি মনে করি ইন্টারনেটের যুগে আসলে সব কিছুই ইটস দেয়ার। সো জাস্ট ঠিকঠাক মতো আসলে ইনপুটটা দিতে হবে যে আমি আসলে কি জানতে চাই। সো ওই জায়গা থেকে আসলে শেখাটা হচ্ছে। বলছিলেন যে ছোটবেলা থেকে আপনি আসলে যুক্ত আছেন অভিনয়ের সাথে। কত বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়েছিল? একদম ছোটবেলা, আই থিঙ্ক 2007 বা 8 এর দিকে। তখন ওই যেটা বলছিলাম আমার মার অনেক ইচ্ছে ছিল, তো এরকম সে হয়তো পেপারে তখন আপনার বয়স কত ছিল? 10-11 বছর বয়স। সো তখন ওই যে পেপারে কাটিং দেওয়া হতো যে অমুক সিনেমার জন্য বা এরকম অডিশন হচ্ছে অমুক এলাকায়। সো আমার আম্মু আর কি এরকম একটা অডিশনে নিয়ে গিয়েছিল, তো ওখান থেকে আসলে ওই অডিশনটা ইভেনচুয়ালি মানে সিলেক্টেড না হলেও ওখানে একটা কাস্টিং ডিরেক্টর আমাকে পছন্দ করে। সো এরপর প্রায় 2 বছরের মতো কাজ করা হয়। তো তখন আমি সিসিমপুরে কাজ করেছি, 3টার মতো বিজ্ঞাপনে কাজ করেছি, ঈদের নাটক কাজ করা হয়েছে। তো ওইটা আসলে 2010 পর্যন্তই কাজ করা হয়। এরপর আসলে যেটা হয় মানে পড়াশোনার দিকে বেশি ইয়া করা হয়। তো এরপর আবার 2017-তে সামহাও আমি আসলে আবার ইন্ডাস্ট্রিতে পপ আপ করি। আচ্ছা। তো এবার নিজের থেকেই আসলে জিনিসটা হয়। তো আসলে আমার কাছে এটাই মনে হয় যে আসলে পুরোটা জিনিসই কানেক্টেড ছিল। ছোটবেলায় কাজ করা হয়েছে, এখনো হয়েছে, তো আসলে হয়তো আমার এই লাইনেই আসা হইতো, সো ওইটাই আসা হয়েছে। আপনার সাথে আপনার যারা বন্ধু বান্ধব আছে যারা আসলে অভিনয়ের সাথে যুক্ত নয় বা যারা ক্লাসমেট ছিল, যারা অন্য পেশায় চলে গেছে পড়াশোনা শেষ করে, তারা আপনার এই কাজকে আসলে কতখানি অনুপ্রেরণা দেয়, কিভাবে দেখে? কোনো একটা কাজ সেটা ভালো হোক বা খারাপ হোক, হয়তো এমন কিছু কাজ যেগুলো আমি হয়তো মনে করছিলাম যে আরেকটু ভালো হলে ভালো হতো, কিন্তু আমার বন্ধু বান্ধব বা যারা আছে তারা আসলে ওইটাকে অনেক সেলিব্রেট করে, এবং শুরু থেকেই তারা সেলিব্রেট করছিল। যখন থেকে আমি 1-2টা বিজ্ঞাপন করি তারা আসলে অনেক বেশি ওইটাকে তাদের জায়গা থেকে প্রমোট করার চেষ্টা করেছে যে আমার বন্ধু কাজ করছে। তো এখন ওভার দ্য টাইম তারা আরো অনেক খুশি, তারা সবাই চেষ্টা করে যে আমাকে নিয়ে যতটুকু পারে গর্ববোধ করার, এবং আসলে তারা বেশি এক্সাইটেড থাকে আমার কোনো কাজের জন্য। মানে তারাই আমাকে জিজ্ঞেস করে যে সামনে কি আসছে, এটা কবে আসছে, আচ্ছা দেখি এটা দেখি। সো ওইটা আসলে আমাকে একটা আলাদা এক ধরনের একটা অ্যাসপিরেশন দেয় যে আমার নিজের মানুষরা আসলে আমার কাজ দেখতে বেশি ইন্টারেস্টেড। তো তখন আসলে এক ধরনের রেসপন্সিবিলিটি বলতে পারেন যে নিজের কাজের প্রতি চলে আসে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? 10 বছর পর সাদ নবী আসলে নিজেকে কোথায় দেখতে চায়? অবশ্যই আরো ভালো কিছু কাজ করতে চাই দর্শকের জন্য, যেন দর্শক আসলে আমাকে মনে রাখে, এবং আমি যেন নিজেকে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করতে পারি নিজের কাজের মাধ্যমে। এবং এখন যেহেতু আমি নতুন নতুন কাজ করছি, আমাকে নিউ কামার বলা হচ্ছে, তো এখন আসলে আমার মধ্যে যে ড্রাইভটা বা যে মোটিভেশনটা আছে, আমি আসলে এটাই দোয়া করব নিজের জন্য যাতে এই ড্রাইভ বা মোটিভেশনটা সবসময় ফিউচারে থাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীর উত্তম সিয়ার দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ঈশ্বরের সামনে সবাই সমভাবে বোকা, আবার সমভাবে বুদ্ধিমান। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।